প্লুটোকে হাবেল টেলিস্কোপ দেখতে পায় না, কারণ এটি সূর্য থেকে অনেক দূরে রয়েছে আর খুব কম লাইটের জন্য প্লুটো আমাদের নজরেও আসে না। কিন্তু এই ছবিটি দেখুন তো, এটি প্লুটোর সেই ছবি যাকে ইভেন্ট হরাইজন স্পেসক্রাফট প্লুটো থেকে 4,50,000 কিলোমিটার দূর থেকে ক্যাপচার করেছিল। কিন্তু আপনি এখানে দেখতে পাবেন যে এই ছবিটি কত ক্লিয়ার। এখানে আপনি লাইটকেও দেখতে পাবেন। এমনটি মনে হচ্ছে যেন সূর্যরশ্মি অধিক পরিমাণে এখানে পড়েছে। এখানে ভাবার বিষয় হলো যে হাবেল টেলিস্কোপ একে দেখতে পায় না কেন, আর প্লুটোতে এমন কিছু কি রয়েছে যার ফলে এখানে লাইফ পসিবল হতে পারে। এই সকল অ্যামেজিং প্রশ্নের উত্তর জানবো আজকের এই ভিডিওতে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টিরিয়াস এপিসোড বাংলা। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এবং হাবেল স্পেস টেলিস্কোপের সাহায্যে আমরা স্পেসের কয়েক লাইট ইয়ার্স দূর পর্যন্ত ছবি দেখেছি, আর এই দুই টেলিস্কোপের সাহায্যে আমরা ইউনিভার্সের বহু জিনিসের ছবি ক্যাপচার করতেও পেরেছি। কিন্তু যখন এই দুই টেলিস্কোপ প্লুটোর ছবি তোলার চেষ্টা করে, তখন প্লুটোর ব্লার অর্থাৎ অস্পষ্ট ছবি কেন দেখা যায়? প্লুটোতে এমন কি রয়েছে যার জন্য একে পৃথিবী থেকে ব্লার দেখায়? এই প্রশ্ন সায়েন্স দুনিয়ায় খুবই ফেমাস, আর বহু লোকেই এই প্রশ্নের উত্তর জানতে চায়। এই প্রশ্নের উত্তর পাবেন স্পেস টেলিস্কোপে লাগানো ক্যামেরার কনসেপ্টে। সাধারণত সায়েন্টিস্টরা কোনো অবজেক্টকে স্পেস টেলিস্কোপের সাহায্যে ক্যাপচার করে তার ডাইমেনশনাল অ্যানালাইসিস করার জন্য ক্যামেরা অনুযায়ী ইমেজকে 8 মিনিট আর 8 সেকেন্ড ডিগ্রিতে ডিভাইড করে দেয়, যাকে অ্যাঙ্গুলার সেপারেশন বলা হয়। সহজ ভাষায় আপনি এটা বলতে পারেন যে অবজেক্ট কোনো টেলিস্কোপের ইমেজে যত বেশি সময় পর্যন্ত 8 মিনিট আর 8 সেকেন্ডের এরিয়াকে কভার করবে, সেই অবজেক্ট আমাদের তত বেশি ক্লিয়ার দেখাবে। এই ছবিটি দেখুন, এই যে ছেলেটি ক্যামেরার খুব সামনে দাঁড়ানোর জন্য একে খুব ক্লিয়ার এবং এর মুখ পরিষ্কার দেখা যাচ্ছে। কিন্তু এবার যদি এই ছবিটি দেখেন, তাহলে দেখবেন ছেলেটির ফেস খুব ভালো দেখা যাচ্ছে না, যত ভালো দেখা যাচ্ছিল প্রথমের ছবিতে। এর কারণ দ্বিতীয় ইমেজের ছেলেটি প্রথম ইমেজের ছবিটির তুলনায় ক্যামেরা থেকে বেশি দূরে ছিল, যার জন্য এর ফেস অত ক্লিয়ার আসছিল না যতটা প্রথমে আসছিল। আর প্লুটোতেও সেম রুল কাজ করে। যদি আমরা অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির কথা বলি, যেটি আমাদের পৃথিবী থেকে 25 লক্ষ লাইট ইয়ার্স দূরে অবস্থিত, এত বেশি দূরে হওয়া সত্ত্বেও এর 8 মিনিট 101.92 বাই 140.76 সেকেন্ড। সেখানে প্লুটো, যেটি সূর্য থেকে অনেক দূরে রয়েছে আর এর সাইজ খুব ছোট, এই দুটি কারণে এটি আমাদেরকে 0.058 সেকেন্ড দেখায়, অর্থাৎ 20 গুণ ছোট দেখায়। এই কারণে প্লুটো টেলিস্কোপে আমাদেরকে এত বেশি অস্পষ্ট দেখায়। যেখানে কয়েক লক্ষ লাইট ইয়ার্স দূরে থাকা গ্যালাক্সি আমাদের এত বেশি ক্লিয়ার দেখায় যে এর ভিতরে থাকা কেমিক্যাল কম্পোজিশন খুব সহজেই দেখতে পাই। প্লুটোকে প্ল্যানেটের লিস্ট থেকে সরানোর পর দীর্ঘদিন পর্যন্ত একে ইনঅ্যাক্টিভ এবং ডেড প্ল্যানেট বলে মনে করা হতো। কিন্তু 2022 সালে নিউ হরাইজনের টিম প্লুটোর ক্লিয়ার ফটো স্টাডি করে এটা বলেছিল যে প্লুটো অনেক বেশি অ্যাক্টিভ, যার পর থেকে সায়েন্টিস্টদের প্লুটোকে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টে যায়। যার পর বহু লোক এটা প্রশ্ন করতে শুরু করে দেয় যে প্লুটোতে কি অ্যাটমসফিয়ার আছে? এখানেও কি বাকি প্ল্যানেটের ন্যায় সকল এলিমেন্ট প্রেজেন্ট রয়েছে? 1980 সালে এটা ডিসকভার করা হয়েছিল যে প্লুটোরও পৃথিবীর মতন একটি অ্যাটমসফিয়ার আছে, আর এই অ্যাটমসফিয়ার নাইট্রোজেনে ভরা। তবে এখানে নাইট্রোজেন ছাড়া কার্বন মনোক্সাইড এবং মিথেন গ্যাসও রয়েছে। এই দুটি গ্যাস পৃথিবীতে অধিক পরিমাণে পাওয়া যায়। প্লুটোর কালেক্ট করা ডাটা থেকে 40 বছর পূর্বেই এটা জানা গেছিল যে প্লুটোতে অ্যাটমসফিয়ার আছে। কিন্তু যখন নিউ হরাইজন প্লুটোর কাছ থেকে পাস করে, তখন প্লুটোর আরও অনেক তথ্য জানা যায়। নিউ স্টাডি অনুসারে প্লুটোর অ্যাটমসফিয়ার পৃথিবীর তুলনায় অনেক বেশি পাতলা। পৃথিবীর অ্যাটমসফিয়ার সারফেস থেকে 600 কিলোমিটার উপর পর্যন্ত বিস্তৃত। সেখানে প্লুটোর অ্যাটমসফিয়ারের সারফেস থেকে 7000 কিলোমিটার উপর পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ এর অ্যাটমসফিয়ার পৃথিবীর অ্যাটমসফিয়ারের তুলনায় অনেক বড়। তবে এত বড় হওয়ার জন্য এত বেশি ডেন্স নয়। প্লুটোর অ্যাটমসফিয়ার তো আছে, কিন্তু এত ডেন্স না হওয়ার জন্য এখানে কোনো প্রাণী শ্বাস নিতেই পারবে না, তাই এখানে জীবজগৎ থাকা খুব মুশকিল। তবে আপনাদের একটা ইন্টারেস্টিং বিষয় বলে রাখি, প্লুটোর নাম একটি 11 বছরের বাচ্চা রেখেছিল। 1930 সালে 11 বছরের এই মেয়েটি জানতে পারে আমাদের সোলার সিস্টেমে আরও একটি প্ল্যানেট ফাইন্ড করা হয়েছে। তখন সে তার গ্র্যান্ডফাদারকে সেই প্ল্যানেটের নাম প্লুটো রাখতে বলে। তারপর এর নাম প্লুটো রাখা হয়। কিন্তু এর সাইজ খুব ছোট হওয়ার জন্য এবং সূর্য থেকে অনেক দূরে থাকায়
একে প্ল্যানেটের লিস্ট থেকে আউট করে দেওয়া হয়। আসলে প্লুটো কুইপার বেল্টে অবস্থিত, আর সেখানে প্লুটোর মতন সাইজের আরো অনেক অবজেক্ট ডিসকভার করা হয়েছে, যার মধ্যে সিরিস, ইরিস, হাইমিয়া, ম্যাকমি এরা প্রত্যেকেই একই রকমের, একই সাইজের। এই জন্য একে প্ল্যানেটের লিস্ট থেকে আউট করে দেওয়া হয়েছিল, যার পর একে ডার্ক প্ল্যানেটের লিস্টে রাখা হয়। আর এই জন্যই বর্তমানে আমাদের সোলার সিস্টেমে 9টি গ্রহের পরিবর্তে 8টি গ্রহ রয়েছে। এই ভিডিওটি দেখুন, যেখানে চাঁদ আমাদের পৃথিবীকে প্রদক্ষিণ করছে, ঠিক একইভাবে প্লুটো একটি পয়েন্টের চারিদিকে রিভলভ করে। এখানে প্রশ্ন হলো, তবে কি প্লুটো কাউকে প্রদক্ষিণ করে, যাকে আমরা দূরে থাকার জন্য দেখতে পাচ্ছি না? যখন দুটি স্ট্রং গ্র্যাভিটেশনাল ফোর্স যুক্ত অবজেক্ট একে অপরের সাথে গ্র্যাভিটেশনালি লিঙ্কড থাকে, তখন এই দুটি অবজেক্ট একে অপরকে নিজের দিকে অ্যাট্রাকশন ফোর্স অ্যাপ্লাই করে। আর যদি এই ফ্যাক্ট খুব বেশি না হয়, তাহলে এর প্রভাব প্ল্যানেটের রোটেশনে তত বেশি প্রভাব ফেলবে না। যেমন চাঁদের গ্র্যাভিটির কারণে পৃথিবী নিজের রোটেশন থেকে ছিটকে যায় না, কিন্তু চাঁদের গ্র্যাভিটির কারণে পৃথিবীর সমুদ্রের ঢেউ একটি স্টেবল গতিতেই প্রবাহ হয়। যেমন প্লুটোর চারিদিকে চারণ ঘোরে, ঠিক একইভাবে চারণও প্লুটোকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে, যার জন্য প্লুটো নিজের অরবিটে মুভ করে। প্লুটো যে পয়েন্টে অরবিট করে তাকে ব্যারি সেন্টার বলা হয়, আর এটা আমাদের সোলার সিস্টেমেও দেখা যায়। যেমনভাবে প্রতিটি গ্রহ সূর্যের চারিদিকে অরবিট করে, ঠিক তেমনভাবে জুপিটার সূর্যের সেন্টার অফ ম্যাসকে নিজের গ্র্যাভিটির কারণে নিজের দিকে টানতে থাকে, যার জন্য সূর্য একটি বিশেষ পয়েন্টে রোটেট করে, আর এই পয়েন্টকে সোলার সিস্টেমের ব্যারি পয়েন্ট বলা হয়। তবে প্লুটোর মধ্যে এমন সব ভয়ানক রহস্য লুকিয়ে রয়েছে যে যার সম্পর্কে আমরা আজও কিছুই জানতে পারিনি। তাই বলা যায়, হয়তো নিয়ার ফিউচারে প্লুটো সম্পর্কে আরো অনেক নতুন তথ্য আবিষ্কার করা হবে। এবার চলুন সবার প্রথমে দেখা যাক হাবেলের দ্বারা ক্যাপচার করা এই ছবিটি। আপনারা কমেন্ট করে জানাবেন এটা কিসের ছবি। যদি আপনারা না জেনে থাকেন তাহলে বলে দিই, এটা একটা স্টারের ছবি, যার অ্যাটমসফিয়ার কার্বন অর্থাৎ র ডায়মন্ড দিয়ে তৈরি হয়েছিল। অ্যাকচুয়ালি ডায়মন্ড কার্বন দিয়ে তৈরি হয়। যখন কার্বনের উপর অধিক পরিমাণে প্রেসার দেওয়া হয়, তখন তার ডায়মন্ডে কনভার্ট হয়ে যায়। আর এই স্টারের পুরো অ্যাটমসফিয়ার কার্বন দিয়ে তৈরি। এটি আমাদের পৃথিবী থেকে 400 লাইট ইয়ার্স দূরে অবস্থিত, আর এটি আমাদের পৃথিবীর কাছে খুঁজে পাওয়া প্রথম তারা যার অ্যাটমসফিয়ার কার্বন দিয়ে তৈরি হয়েছে। এই স্টারের নাম CW লিওনিস। এটি একটি সুপার জায়ান্ট স্টার। এই তারা এর সকল ফুয়েল বার্ন করে ফেলেছে, আর খুব শীঘ্রই এর ভিতরে একটি ভয়ঙ্কর ব্লাস্ট হবে। এই স্টারের ভিতর নিউক্লিয়ার ফিউশন হয়, যার জন্য এই স্টার এর ভিতরের ম্যাটেরিয়াল বাইরে ছুঁড়ে ফেলে। বাইরে বেরিয়ে এই ম্যাটেরিয়াল এর চারিদিকে জমা হতে থাকে। আপনারা শুনলে অবাক হবেন, এই পুরো ম্যাটেরিয়াল কার্বন দিয়ে তৈরি। যদি এই স্টার ব্লাস্ট করে, তাহলে পুরো ব্রহ্মাণ্ড কার্বন ক্লাউডে ছড়িয়ে পড়বে, আর এর থেকে নতুন স্টার এবং প্ল্যানেট তৈরি হতে শুরু করে দেবে। আর এইভাবেই ব্রহ্মাণ্ডের প্রতিটি জিনিসের সূচনা হয়, অর্থাৎ শেষ থেকে শুরু।